নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে বৌমা। আকাশটা কেমন থমকে রয়েছে, সূর্যকে সে এগুতে দিচ্ছে কি না বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে এক্ষুনি যেন সন্ধে হয়ে যাবে। বৃষ্টি কি এখনই নামবে? সে তো মেঘের ইচ্ছে। যদি ইচ্ছে হয় নামব, তবে আরও নিকোষ কালো হয়ে ঝরে পড়বে। আর যদি ভেসে থাকার বাসনা থাকে, তবে আরও কিছুক্ষণ সবার উপরে থেকে ডানা ছাড়াই তেপান্তরে চলে যাওয়ার চেষ্টা করবে। তিনতলার বারান্দায় এসে দাঁড়ালেন অনিকেত বোস। নিচে গ্যারেজ খোলার শব্দ হলো। তার মানে একতলার ভাড়াটে অফিসে যাবে। ঘড়ির দিকে তাকাননি এতক্ষণ। তার মানে 8:30 বেজে গেছে। ঠিক এই সময় রোহিত বেরিয়ে পড়ে। ওর অফিস 9টা থেকে 6টা। আধ ঘন্টা লাগে অফিস যেতে। নতুন বিয়ে করেছে। বউ এসে হাতটা নাড়ল। সেও হাতটা নেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। মুখে দুজনেরই মিষ্টি মিষ্টি হাসি। কখনই সকাল হলো, অফিসে স্কুল যাবার সময় চলে এলো, অথচ তিনি এখনও এক কাপ চা খাননি। কি করে খাবেন? যে চা দেয় সে করে না দিলে খাবেন কি করে? বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেক বেশি স্বাবলম্বী, যেটা ওনার ভালো লাগে। কিন্তু তাদের সময় তো মেয়েরা ঘর থেকে বের হতো না, মানে বাড়ি থেকে যতটুকু পড়াশোনা করা যায় ততটুকু করত। তারপর বিবাহ নামক বন্ধন তো ছিলই। সবাই একসঙ্গে এক হাঁড়িতে সব কিছু হতো। অতএব বউ যদি কিছুদিনের জন্য বাপের বাড়ি যেত, তবে কোনো অসুবিধে হতো না। মা, বৌদি, বোন এরা তো থাকতই। এক কাপ চা না পেলে ভালো লাগছে না। মুখটা কেমন যেন তেতো হয়ে আছে। অন্যদিন 6:30টার ভিতর চা সঙ্গে বিস্কুট নিয়ে রমলা বলে, দাদু তোমার চা খেয়ে নাও, আমি কিছুক্ষণ পর এসে কাপটা নিয়ে যাব। রমলা বোধহয় আজ আসেনি। হতেই পারে, শরীর থাকলে সেটা খারাপ হতেই পারে। কিন্তু এতদিনে তো রমলা না এলে বৌমাই চা নিয়ে এসে বলতো, বাবা চাটা খেয়ে নিন, আজ রমলা আসেনি, তাই আজ সকালের খাবারটা একটু কষ্ট করে নিচে নেমে খেয়ে নেবেন। আমাকে রান্না করে বেরোতে হবে, তাই সময় পাবো না। বাবা বৌমাকে বলে যে সে যেন টেনশন না করে রান্নার জন্য, একটা সেদ্ধ ভাত করলেই চলবে। তিনি সেদ্ধ ভাত খেতে খুবই পছন্দ করেন, ইত্যাদি ইত্যাদি। বৌমাকে তুষ্ট রাখার কমন কথা। বয়স হলে মানুষের অভিমানটা বড্ড বেশি হয়ে যায়। না হলে তিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে দেখতে পারতেন কেন বৌমা চা দিয়ে গেল না। কিন্তু তিনি গুম হয়ে দাঁড়িয়ে রইলেন। সবাই বুড়োদের এড়িয়ে চলতে চায়, এটা সমাজের নিয়ম। তিনি কি তার বাইরে? শোনো, আস্তে আস্তে যুগ পাল্টাচ্ছে। তোমার ছেলে মেয়ে দুজনে বাইরে পড়াশোনা করেছে। এই পৈতৃক বাড়িটি বেশ পুরনো হয়ে গেছে। ভাইয়েরা এখন আলাদা থাকতেই চাইছে। সুতরাং আমিও একটা আমার পছন্দ মতো বাড়ি বানাবো। তুমি রাজি তো? অনুপমা বরের দিকে তাকিয়ে রইল। সে বেশ বুঝতে পারছে এক হাঁড়ি আর বেশি দিন থাকবে না। সব জায়েরা নিজেদের স্বামী পরিবার নিয়ে থাকতে চাইছে। অতএব আগে থেকেই নতুন একটা বাড়ি বানিয়ে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বউয়ের সম্মতি নিয়ে অনিকেত বাবু একটা খালি জায়গা কিনে নিজের পছন্দ মতো 3 তলা একটি বাড়ি বানালেন। বউকে তিনি কোনো দিন নির্মীয়মান বাড়িতে নিয়ে যাননি।
অনুপমা বলেছে, আমাকে একদিন দেখাতে নিয়ে চলো কেমন বাড়ি বানাচ্ছ। কল্পনা করতে থাকো তোমার কেমন বাড়ি তৈরি হচ্ছে, পরে বাস্তবের সঙ্গে কল্পনাটা মিলিয়ে নিও। কিছু জায়গা হয়তো মিলবে, কিছু জায়গায় নয়। কর্তা হেসে গিন্নিকে বলেছিল। অনুপমা বলেছিল, রান্নাঘরে আমার মনোমতো না হলে আমি কিন্তু রান্না করব না। পতিদেবতা হেসে জবাব দিয়েছিল, না খেয়ে তো বাঁচতে পারবো না, অতএব নতুন বাড়ি নতুন একটা বউ জোগাড় করে নেব, সে খুব ভালো রান্না করবে। অনুপমা কাঁদো কাঁদো মুখে বলেছিল, তোমরা পুরুষ লোক, তোমরা বহু বিবাহ করলেও দোষের কিচ্ছু নেই, যত নিয়ম সব মহিলাদের বেলায়। বেচারির মুখ দেখে পতিদেবতা বলল, না গো, তুমি আমার একমাত্র রানী, অন্য কোনো নারী আমার চাই না। গৃহপ্রবেশের দিন অনুপমা তিনতলা বাড়ি দেখে অবাক। এত বড় বাড়ি, কে থাকবে এখানে? অনিকেত বলল, শোনো, আমি অনেক বুদ্ধি খাটিয়ে এই তিনতলা বাড়িটা করেছি। একতলাটা পুরো ভাড়া দিয়ে দেব, দোতলাতে ছেলেমেয়েরা থাকবে, আমি আর তুমি তিনতলাতে থাকব। সবাই নতুন বাড়ি দেখে খুব খুশি। ছেলেমেয়েরা বলল, বাবা তুমি তিনতলায় থাকবে, লিফট নেই, তুমি প্রতিদিন এত সিঁড়ি বাইবে কী করে? বাবা ছেলে মেয়েদের আশ্বস্ত করে বলল যে যত দিন পায়ের জোর থাকে তত দিনই উঠানামা করবেন, এটা একটা ব্যায়াম হয়ে যাবে। তাছাড়া রান্নাঘর দোতলাতেই থাকবে, সেটা খুব একটা অসাধ্য ব্যাপার হবে না। অনুপমা রান্নাঘর দেখে খুব খুশি। এত বড় রান্নার জায়গা যে বেশ ছড়িয়ে ছিটিয়ে সবজি কাটা যাবে। পৈতৃক বাড়িতে রান্নাঘরটা খুবই ছোট ছিল। জায়রা সবাই মিলে রান্নাঘরে ঢুকত, বাসনের চেয়ে তাদের ঠোকাঠুকি বেশি লাগতো। তাই অনুপমা দেবী রান্নাঘরটা বেশ বড় চেয়েছিলেন। তাই গিন্নির মনের মতো রান্নাঘর পতিদেবতা বানিয়ে দিয়েছেন। এমন রান্নাঘরে সারাদিন রান্না করলেও ক্লান্তি আসে না। কত কিছু যে রান্না করতো অনুপমা এ বাড়িতে এসে। হাতের রান্নাও যেমন খুব মুখরোচক হয়ে গিয়েছিল, তেমনি ছেলেমেয়েরাও বলতো, মা তোমার হাতের রান্না দিন দিন উপরের দিকে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে অনুপমার হাতের রান্নার কথা মনে হচ্ছে, অথচ সকাল থেকে এক কাপ চা খাওয়া হয়নি। মানুষের নাকি খিদে পেলে খুব সুস্বাদু খাবারের কথা মনে পড়ে। তাই অনুপমার যে অনেক গুণাবলী ছিল, কই এখন তো সেগুলি মনে পড়ছে না। কেবল রান্নাঘরে বাটিতে বাটিতে সাজানো মাছ, মাংস, ডাল, তরকারির ছবিগুলো চোখের সামনে ভেসে আসছে। অনুপমার যেমন রান্নাঘর পছন্দ হয়েছিল, তেমনি রান্নার সময়ও বেড়ে গিয়েছিল। ছেলেকে বিয়ে করাতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, দায়িত্ব প্রচুর। কোনো দায়িত্ব আর অনুপমাকে পালন করতে হয়নি। পতি দেবতার উপর সব চাপিয়ে দিয়ে তিনি কি সুন্দর চলে গেলেন। দমে যাননি তিনি। ছেলেকে সংসারী করেছেন, মেয়ে শ্বশুরবাড়িতে ভালোই আছে, মাঝে মাঝে বাবাকে দেখতে আসে। তিনি তো এখনও দিনে 2-3 বার নিচে নামেন, আর এখন চায়ের জন্য দোতলায় নামছেন না। কেমন যেন একটা অভিমান কাজ করছে। তবে কি বৌমা অন্য বৌমাদের মতো হয়ে গেল? অনিকেতবাবুর বেশ কয়েকজন বন্ধু আছে যারা বিকেলে এখনও একটা জায়গায় বসে সুখ দুঃখ ভাগাভাগি করে। এখন তারা সবাই প্রবীণ নাগরিক, তাদের প্রত্যেকের অবস্থা প্রায় একই রকম। ব্যতিক্রম বোধহয় তিনি। সবার গল্প শুনে তিনি বলতেন, তোমরা তো আর আমার কথা বিশ্বাস করতে পারবে না, বলবে আমি সত্যযুগের কথা বলছি, তাই তোমাদের কথা আমি শুনি, কিন্তু আমার কথা আমি কিছু বলি না।
যখন শারীরিক ক্ষমতা চলে যায় তখন পৃথিবীটা বেশ অন্যরকম হয়ে যায়। টাকা দিয়ে তো আর সব কিছু কেনা যায় না, তাই তাদের বৈকালিক আড্ডায় সবার দুঃখই আলোচনা হয়। তারকবাবু ডাক সাইটে অফিসার ছিলেন, এখন পুরো পেনশন ছেলের হাতে দিয়ে দেন মাসের 3 তারিখ, কিন্তু তারপরেও মনে হয় তারা যেন সংসারের বোঝা। স্ত্রী এখন আর সুস্বাদু রান্না করতে পারেন না, বৌমার ওপর সংসার। এখন বৌমার ইচ্ছের বাইরে একা অতিরিক্ত 1 কাপ চা খেতে পারেন না। সেই যৌবনকালের স্মৃতি রোমন্থন করতে করতেই বাকি জীবনটা কাটাতে হবে। তিনি তো তবু বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঝালমুড়ি, চা, সিঙাড়া, কচুরি খেয়ে বাড়ি যেতে পারেন। কিন্তু স্ত্রী, সে হাঁটতে পারে না, বিছানাতে থাকতে হয়। কাজেই ওর যে কী কষ্ট সেটা ভুক্তভোগী ছাড়া বুঝতে পারবে না। তাদের সবার কথা শুনে একদিন শুধু আড্ডাতে নিজের বৌমার কথা বলেছিলেন। ওরা সবাই হা হয়ে শুনছিলেন। এটা বাস্তব। অনুপমা নিয়ে আজ 15 বছর। ওর অভাব সেটা আলাদা ব্যাপার, কিন্তু বৌমা যেভাবে চাকরি করে রান্না করে ওনার যত্ন করছে, এটা ওনার নিজেরই বিশ্বাস হয় না। ছেলে তো ভোরবেলা বেরিয়ে যায়, অনেক রাত হয় ফিরতে। এসে একবার বৃদ্ধ বাবাকে বউ কেমন যত্ন করেছে তার পুরো ধারাবাহিক বর্ণনা নেয়। বেচারিও চাকরি করে, এমনিতে রমলা থাকে, বৌমা এলে সে বাড়ি চলে যায়। কাজেই অনিকেত বাবু নিজের মেয়ের কাছে যেমন থাকতেন, বৌমার কাছে তেমনি আছেন। মাঝে মাঝে বন্ধুদের বলেন, জানো, বৌমার যত্নের জন্য আমি 3 তলার সিঁড়ি রোজ উঠানামা করতে পারি। মনে যদি সবসময় এমন মনে হতো যে বৌমা আমায় পছন্দ করছে না, অবহেলা করছে, তবে হয়তো এতটা মনের জোর আমি পেতাম না। তারা সবাই বলে এটা 100% সত্যি যে বাকিরা বৌমাদের কাছ থেকে তেমন ব্যবহার পাচ্ছে না বলেই হয়তো আরও মানসিক অসুস্থ হয়ে পড়ছেন। সামাজিক নিয়ম তো অস্বীকার করা যায় না। সবাই তো আর অনিকেত বাবুর মতো ভাগ্য নিয়ে আসে না। কিন্তু আজ মনে হচ্ছে বৌমা অন্যদের মতো হয়ে গেছে। কি আর করা যাবে, কপালে উপোস থাকলে সেটা খণ্ডাবে কে? জেঠু, আপনার চা বিস্কুট এনেছি, খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেছে। চমকে পিছন ফিরলেন তিনি। রোহিতের বউ দাঁড়িয়ে আছে চায়ের কাপ হাতে নিয়ে। তিনি বললেন, কি ব্যাপার তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। সে বলল, আপনি চা খান, আমি বলছি। রোহিত অফিস চলে যাবার পর আমি একটা কাজে আপনার বৌমার কাছে এসেছিলাম। এসে দেখি দিদি বিছানায়, প্রচণ্ড জ্বর, প্রায় বেহুশ। দাদা তো সকালে অফিসে কি গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই বেরিয়ে গেছে। বাচ্চারাও নাকি না খেয়ে স্কুলে চলে গেছে। আমাকে বলল আপনাকে চা করে দিতে, তাই তাড়াতাড়ি চা করে নিয়ে এলাম। আজ রমলা আসেনি, আমি এখন গিয়ে টিফিন বানাবো, দুপুরে রান্নাও করব। আপনি চিন্তা করবেন না, আমি দিদিকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন গিয়ে মাথাটা ধুইয়ে দেব। অনিকেতবাবু বৌমার ব্যাপারটা শুনলেন। তিনি এমনিতে সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন, কিন্তু আজ দোতলাতে নামলে তো আরও আগেই বৌমার ওষুধটা দিতে পারতেন। সব বন্ধুদের বৌমাদের কথা শুনে তিনি নিজের বৌমাকেও তাদের মতোই ভাবতে শুরু করেছিলেন। আসলে সব সময় কানে যদি নেগেটিভ কথা ঢোকে তবে সেটার প্রভাব নিজের শরীরেও পড়ে, যেটা তিনি আজ নিজেকে দিয়ে বুঝতে পারলেন। ভাড়াটে ছেলের বউ, সেও তবে বৌমার মতোই হবে। আজকে রান্নার দায়িত্ব পুরোটা সে নিয়েছে। ওর তো কোনো দরকারই ছিল না এই দায়িত্ব নেবার। চা খেয়ে তাড়াতাড়ি নিচে নামলেন তিনি। বৌমার মাথা ধুয়ে দিচ্ছে ভাড়াটে বৌমা। শ্বশুরকে দেখে বলল, বাবা, আমি সময়ে চা দিতে পারিনি, আমি বিছানা ছেড়ে উঠতেই পারছি না।
শ্বশুর বললেন, আরেক বৌমা তো আমার দায়িত্ব নিয়েছে। আমি তোমাকে একটা কথাই বলবো গো, তোমাদের মতো বৌমা কেন ঘরে ঘরে হয় না? তবে তো বৃদ্ধ শ্বশুর শাশুড়িদের কোনো মনে কষ্ট থাকতো না। দেখো এই বাড়ির কেমন গুণ। রোহিতের বউ তোমার মতোই হয়েছে, কি সুন্দর মালিকদের সেবা যত্ন করছে। দুই বৌমা একটু হাসল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। অনিকেতবাবুর মনে হচ্ছে ওনার ভিতরে যে অভিমানগুলো আজ তৈরি হয়েছিল সেগুলো বৃষ্টি হয়ে পড়ে সব পরিষ্কার করে দিচ্ছে। তিনি এতদিন জানতেন ওনার এক বৌমা, এখন যে ওনার দুজন বৌমা হয়েছে, তিনি সত্যিই ভাগ্যবান। নমস্কার।